এই পৃথিবীর ইতিহাস শুধু রাজালার নামে লেখা নহে। এই ইতিহাস লেখা হয়েছে এমন কিছু যোদ্ধার রক্তে, সাহসে আর হুঙ্কারে, যার নাম শুনলেই শত্রুর বুক কাঁপে ওঠে, যার উপস্থিতিতেই যুদ্ধক্ষেত্রে নামে আসে নিস্তব্ধতা। আজিকা অমা আমার মাঝত নাই, কিন্তু আমার গর্জন এখনো বাতাসত হাসে বেড়াচ্ছে। আমার বীরত্ব এখনো ইতিহাসত পাতাত জলজল করছে। আজ থেকে প্রায় 516 বছর আগত কোচ ডাইনেস্টির বুকত জন্ম নিছিল এমনই এক মহাবীর, যার সঙ্গে যুদ্ধ করা তো দূরের কথা, তার নাম শুনলেই শত্রুরা পালায় যেত। তিনি এমন গতিতে আক্রমণ করে সেই শত্রুপক্ষ বুঝা ওঠার আগেই যুদ্ধ শেষ। না যুদ্ধের পরিস্থিতি, না যুদ্ধের রণকৌশলের সুযোগ, শুধু ধ্বংস আর শুধু পরাজয়। গোটা উপমহাদেশত সেই সময় তার মতো আর একজনও যোদ্ধাও ছিল নি, একজনই ছিল এবং তিনি ছিল শ্রেষ্ঠ। আর তোমরা কি জানেন সবচেয়ে অবাক করার বিষয় কি? আজকার দুনিয়ার যাকে হামা কহি গেরিলার ওয়ারফেয়ার, যে কৌশল দিয়ে ভিয়েতনামের সাধারণ সৈনিকরা আমেরিকার মতো সুপার পাওয়ারক কাঁপিয়ে দিছিল, সেই যুদ্ধ কৌশলের আদিরূপ এই ভারতীয় উপমহাদেশেতেই জন্ম হয়েছিল। আর সেই কৌশলের জনক ছিল এই কোচ ডাইনেস্টির সেই মহান সেনানায়ক। এই কারণে ঐতিহাসিকবিদ টয়েম্বি তাক শুধু যোদ্ধায় কহেনি, অমাক হয়েছিল পৃথিবীর ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ 3 বীরের মধ্যে একজন। তার নাম ছিল বীরকা বীর বীর চিলারায়। For the glory of the Koch dynasty! তো বন্ধুরা, এই কাহিনী শুরু হয়েছিল 1510 শতকের অন্ধকার সময়ে। কুচবিহারের রাজপ্রাসাদত আকাশত তখন পূর্ণিমার চাঁদ, আর সেই পূর্ণিমার আলোতেই জন্ম নীল এক আগুনের সন্তান। পূর্ণিমা তিথিতে জন্মগ্রহণ করায় রাজগুরু শিশুটির নাম রাখিল শুক্লধ্বজ। এই ইতিহাস তাক চিনে অন্য নামে, এক এমন নামে যার উচ্চারণেই কাঁপে উঠেছিল শত্রুর হৃদয়। নাম হল চিলারায়। বন্ধুরা, কথিত আছে যে মহারাজ বিশ্ব সিংহের 19 জন রানী ছিল, যার মধ্যে জ্যেষ্ঠ পত্নী মহারানী রত্নাকান্তি, সে ছিল নেপাল দেশের। এছাড়া গৌড়ের হেমাপ্রভা এবং পদ্মাবতী নামে 2 রাজকুমারীর বিবাহও বিশ্ব সিংহের সাথে হয়েছে। এই 3 মহারানীর গর্ভে জন্ম নেয় 3 ভবিষ্যৎ স্তম্ভ, নরসিংহ, নরনারায়ণ আর শুক্লধ্বজ। আর শৈশব থেকেই আলাদা ছিল শুক্লধ্বজ। যেটিকা অন্য রাজপুত্ররা ছিল ধীর স্থির, সেটিকা সে ছিল আগুনের মতো দুঃসাহসী, দ্রুত, নির্ভীক। সে তীরন্দাজিতেও নিখুঁত, ঘোড়া সাওয়ারিতেও দুর্ধর্ষ, যুদ্ধবিদ্যায় অতুলনীয়। মহারাজ নরসিংহ প্রাসাদত রাখে নরনারায়ণ এবং শুক্লধ্বজ উচ্চ শিক্ষার জন্য কাশীত পাঠায়। যেটিকে স্বামী ব্রহ্মানন্দের গুরুকুলত বাদ্য, সাহিত্য, দর্শন, জ্যোতিষ প্রভৃতি বিষয়াত উচ্চশিক্ষা লাভ করে। তারপর মা রাজ্যত ফিরে আসে, আর ভাগ্য নির্ধারিত হয় যে নরনারায়ণ হয় রাজা আর শুক্লধ্বজ হয় রাজ্যের ঢাল, কোচ সাম্রাজ্যের সেনাপতি। কিন্তু তিনি শুধু সেনাপতি ছিলেনই, তিনি ছিল এক সামরিক সংস্কারক। এই প্রথমবার সেনাবাহিনীত আসিল সামাজিক নিরাপত্তা। তারপর তিনি ধীরে ধীরে হাতির বাহিনী, অশ্বরোহী বাহিনী, গোয়েলা যোদ্ধা, গুপ্তচর বাহিনী গড়ে তুলে এক নতুন আধুনিক যুদ্ধযন্ত্র। আর তিনি চিলের মতো আকাশ থেকে হঠাৎ ঝাঁপিয়ে পড়ে শত্রুর উপর। 1562 সালের জুন মাসে ব্রহ্মপুত্র নদী পার হয়ে অহোম রাজ্য আক্রমণ করে আর তার রাজধানী গরুগাঁও দখল করে নেয়। আর শত্রু বুঝে ওঠার আগেই সব যুদ্ধ শেষ হয়ে যায়। কথিত আছে যে কুমার শুক্লধ্বজ ঘোড়ায় চড়ে ধরালা নদী এক লাফে পার হইল। এরপর থেকেই তিনি শত্রু আর মিত্রদের মধ্যে চিলারায় নামে পরিচিত হয়ে ওঠে। তারপর সে ইতিহাস বদলাতে শুরু করে। মণিপুর, কাছাড়, ত্রিপুরা, জয়ন্তিয়া, চট্টগ্রাম, এক এক করে উত্তর পূর্ব ভারত কোচ সাম্রাজ্যের অধীনত চলে আসে। কিন্তু এই যোদ্ধা শুধু তরোয়ালের মানুষ ছিল নি, সে ছিল ভক্ত, কবি, চিন্তক।
সে কিন্তু গীত গোবিন্দ অনুবাদ করেছিল আর বিষ্ণু ভক্তিতে নিজেকে আত্মসমর্পণ করে দিছিল। আর ঠিক তখনই ইতিহাসে আসিছিল আরেক সূর্য, যার নাম ছিল শ্রীমন্ত শঙ্কর দেব। যখন ব্রাহ্মণ সমাজ তাক তাড়া করেছিল, তখন ঢাল হয়ে দাঁড়াইছিল চিলারায়। আশ্রয়, নিরাপত্তা, সম্মান সব কিছুই দিছিল এই যোদ্ধা। কিন্তু দক্ষিণে তখন গর্জন হয়ে উঠেছিল গৌড়ের সুলতানরা। 1568 সালত শুরু হয় গৌড়ের অভিযান, আর সেই অভিযানত তার জীবনের প্রথম পরাজয়। চিলারায় হার মানিছিল, কিন্তু সে ভেঙে যায়নি। আর সে সময় মোগলরা সমগ্র উপমহাদেশ জুড়ে মোগল সাম্রাজ্য বিস্তার প্রচেষ্টা চালাইছিল। কিন্তু সুলতান দাউদ খান কারনানি মোগলদের অধীনতা মানতে অস্বীকার করে তখন সম্রাট আকবর গৌড়ের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং কুচবিহারের সহায়তা প্রার্থনা করে। এরপর কোচ ও মোগল বাহিনীর যৌথ আক্রমণে 1575 সালের 3 মার্চ উড়িষ্যার টুকরাই প্রান্তে গৌড়ের সামরিক শক্তি ভাঙে পড়ে। তার পরবর্তী সময় 1576 সালে 12 জুলাই রাজমহলের যুদ্ধ দাউদ খান কারনানির চূড়ান্ত পরাজয় ঘটে। ফলস্বরূপ গৌড়ের বিশাল ভূখণ্ড মোগল সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয় এবং কিছু অংশ কোচ সাম্রাজ্যের শাসন প্রতিষ্ঠিত হয়। কিন্তু তখনই ইতিহাসের সবচেয়ে বেদনাবিধির অধ্যায় আসে। তো বন্ধুরা, কোচ ডাইনেস্টির এই মহান যোদ্ধা মৃত্যু নিয়ে অনেক মতবিরোধ। তবে বেশিরভাগ ঐতিহাসিকের মতে গৌড় আক্রমণ করে যিনি যেই অঞ্চল দিয়ে তার রাজ্য ফিরেছিল সেটিকা বসন্ত রোগের ছড়িয়ে পড়েছিল, আর চিলারায় এই রোগের আক্রমিত হয়ে অসুস্থ হয়ে পড়েছিল আর গঙ্গা নদীর তীরেই শিবির পাতিছিল। কিন্তু দুর্ভাগ্যবশত তিনি আর রাজধানীত ফিরে আসতে পারেনি। গঙ্গা তীরেই মৃত্যুবরণ করে এই মহান যোদ্ধা। তার মৃত্যুর সংবাদ সমগ্র রাজ্যের শোকের ছায়া নামে আসে। এরপর মহারাজা নরনারায়ণ কোচ রাজ্যরক কোচবিহার এবং কোচ হজ নামে 2 ভাগে ভাগ করে। তবে কোচবিহার নিজের অধিকার রাখে চিলারায়ের পুত্র রঘুদেবক কোচ হজের শাসক নির্বাচিত করে। বর্তমান আসামের দিরজনী, বেলতলা এবং দুরুং জেলালাত চিলারায়ের বংশধররা বসবাস করেছে। কিন্তু বন্ধুরা, অত্যন্ত দুঃখের বিষয়, ভারতীয় বিল্লার ইতিহাস দেশের সমস্ত স্কুল কলেজত পড়ানো হলেও কোচ ডাইনেস্টির মহান যোদ্ধা চিলারায়ের ইতিহাস পশ্চিমবঙ্গের স্কুললাতেও পড়ানো হয়নি। যে কারণে এখনও অনেক মানুষ চিলারায় সম্বন্ধে কিছুই জানেনি। তো বন্ধুরা, এই কাহিনী হেতাকায় শেষ হলেও কিন্তু আমার মাঝত বিরাজমান এখনও আছে, আর আগামী দিনও তো থাকবেই। তো তোমার ঠিক একটাই অনুরোধ, এই ভিডিও খান বেশি বেশি করে শেয়ার করে মহাবীর চিলারায়ক অমর করে তুলো। তো ধন্যবাদ।